গেম খেলতে নিয়েই মাম্মা পড়ে গিয়ে সামান্য ব্যথা পেয়েছি। তুমি চিন্তা করো না মা, সেরে যাবে। 5 বছর বয়সী শিশুটা কিছুক্ষণ বাণীর চেহারার পানে চেয়ে থেকে প্রশ্ন করে, পাপা আমাদের খুঁজে ফেললে কি আমরা হেরে যাব মাম্মা? পাপা শব্দটা শুনতেই বাণীর মুখ মলিন হয়ে যায়। সে কথার প্রসঙ্গ ঘুরিয়ে মৃদুস্বরে বলে ওঠে, বন্নি, মামা তোমাকে 3টা পয়েন্ট মেমোরাইজ করেছি, তোমার মনে আছে সেগুলো? বন্নি প্রফুল্ল গলায় জবাব দেয়, ইয়েস মাম্মা। বাণী হেসে বলে, বলো তো সেগুলো কি কি? বন্নি এবার মায়ের বুক থেকে মাথা তুলে সোজা হয়ে বসে। বিচক্ষণ শিশুর ন্যায় নিজের হাতের আঙুল দ্বারা গণনা করতে করতে জবাব দেয়, পয়েন্ট 1, মাম্মাম ছাড়া আর কাউকে টাচ করব না। পয়েন্ট 2, কেউ কোনো কোশ্চেন করলে কোনো উত্তর দেব না। পয়েন্ট 3, আমি গুড গার্ল হয়ে মাম্মার সব কথা শুনবো। মেয়ের কথা শেষ হতেই বাণী হেসে মেয়েকে জড়িয়ে ধরে বলে, এখন ঘুমিয়ে পড়ো মা। বন্নি মায়ের বাধ্য মেয়ে। সে এক মুহূর্ত অপেক্ষা না করে চোখ বুজে নেয়। বাণী মেয়ের কাজ সমান রেশমের ন্যায় চুলে হাত বুলিয়ে দিতে বন্নি গভীর ঘুমে তলিয়ে যায়। ঘুম নামে না কেবল বাণীর চোখে, তার মাথায় কিলবিল করছে অসংখ্য চিন্তা। আজকের রাতটা এখানে তার মাথা গোজার ঠাঁই হয়েছে, কিন্তু আগামীকালের মধ্যেই তার বন্নিকে নিয়ে চট্টগ্রাম ছেড়ে বের হতে হবে যে কোনো মূল্যে। এই জাহান্নাম ছেড়ে যত দূরে যাওয়া যায় সে পালিয়ে যাবে। রাতের আধা চিড়ে ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু হয়েছে। মৃদু হাওয়া বয়ে আসছে খোলা জানালা দিয়ে। সেই হাওয়ায় রুমের বেবি পিঙ্ক রঙের পাতলা ফিনফিনে পর্দাটা উড়ে স্থানচ্যুত হয়। সাদা আর গোলাপি মিশেলের রং করা রুমটার প্রতিটা কোণা বিভিন্ন সফট টয়েস দিয়ে পরিপূর্ণ। যে কেউ রুমে প্রবেশ করে প্রথম দর্শনে নিশ্চিত হতে পারবে যে এটা একটা বাচ্চার রুম। সেই রুমের মধ্যিখানে বিছানার এক কোণে 2 হাতের উপর থুতনি ঠেকিয়ে বসে রয়েছে এক পুরুষ। অতি রক্তিম চোখ জোড়া নিবদ্ধ বেডসাইড ক্যাবিনেটের উপর রাখা একটা ফটো ফ্রেমের দিকে পরিপূর্ণ এক নারী হাস্যোজ্জ্বল মুখে একটা বাচ্চা মেয়েকে কোলে নিয়ে তার পানে চেয়ে রয়েছে। বাচ্চাটা এক হাতে একটা খেলনা নিয়ে সেটা নিয়ে খেলতে ব্যস্ত। আনমনে নিজেদের ভুবনে ডুবে থাকা 2 মানবীর এই ছবিটা তোলা হয়েছিল তাদের খুব অযত্নে। আচানক দরজায় কড়া নাড়ার শব্দ হয়। ক্রোধিত পুরুষ নিজের রক্তিম দৃষ্টি সেই ফটো ফ্রেমের দিকে স্থির রেখে ভেতরে প্রবেশের অনুমতি দিতেই একজন যুবক বেশ ধীরে দরজার নব ঘুরিয়ে রুমে প্রবেশ করে। চোখ দুটো বন্ধ করে গভীরভাবে নিঃশ্বাস ছেড়ে রুমে প্রবেশ করা যুবকের দিকে তাকাতেই সেই পুরুষের চোখ জোড়া বড় হয়ে গেল। ব্যস্ত পায়ে উঠে সে এগিয়ে যায় সেই যুবকের দিকে। চিলের ন্যায় ছোবল মেরে ছিনিয়ে নেয় তারা হাতে থাকা শুভ্র ওড়নার অর্ধেকাংশ। যুবকটা মাথা নত রেখে বলে, জঙ্গলের অপর প্রান্তের শেষ মাথায় হাইওয়ে যাওয়ার পথে একটা গাছের কাছে এটা পাওয়া গিয়েছে। আর ক্রোধিত পুরুষ অধৈর্য গলায় প্রশ্ন করে, আর? যুবকটা কিছু বলতে ভয় পাচ্ছে। সে বেশ কাচুমাচু করছে কথা বলতে। অধৈর্য সেই পুরুষ রাগে এবার একটা ধমক দিয়ে উঠতেই সেই যুবক নিজের ওপর হাতে থাকা ছোট সাদা মুক্তার দুলটা এগিয়ে দিয়ে ভীত গলায় বলে ওঠে, আমরা খুঁজতে হাইওয়েতে যাই। সেখানে হাইওয়ের একপাশে আমরা এই কানের দুলটা খুঁজে পাই। আনফর্চুনেটলি সেখানে রাস্তায় খানিকটা রক্তও পড়েছিল। হতে পারে ওটা ওনারই রক্ত। ক্রোধ এবং ভয়ে মিশ্রিত অনুভূতির জোয়ারে মনটা বেশ বিষিয়ে ওঠে অধৈর্য পুরুষের। সে আর কিছু বলতে পারে না। নীরবে ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় সে জানালার কাছে। অতঃপর বেশ শান্ত গলায় বলে ওঠে, আমার জান নিয়ে পালানোর অপরাধে মন চাইছে এই মুহূর্তে তোমাকে জানে মেরে ফেলি বানি। কৃত্রিম আলোয় রাতের আধার কিছুটা ঘুচেছে বইকে। নীরব ফ্রন্ট ইয়ার্ডের শান্ত পরিবেশের মৌনতা ভঙ্গ হয় আচমকা এক রমণীর চিৎকারে। ইট সিমেন্টের তৈরি ওয়াকওয়েবের পথ ধরে টেনে হিস্ট্রে তাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে এক পুরুষ। ক্ষিপ্ত তার দৃষ্টি। রমণী সেই দৃষ্টির তোয়াক্কা করল না। সে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে নিজেকে ছোটানোর, কিন্তু দানবীয় হাতের বাঁধন ছেড়ে সে ছুটে পালাতে পারছে না। অশ্রুসিক্ত দৃষ্টিতে স্পষ্ট মুক্তির আকুতি। ফ্রন্ট ইয়ার্ডের চারিদিকে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য নিরাপত্তা কর্মী। সকলে জড়বস্তুর ন্যায় নীরব ভঙ্গিতে দাঁড়িয়ে দেখছে সেই দৃশ্য। কারো অন্তর পর্যন্ত পৌঁছাচ্ছে না সেই আকুতি। রমণী আর একটু জোর দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই তার পরিহিত ঘিয়া রঙের টপসটা কোমর থেকে কিছুটা উপরের দিকে সরে যায়। উন্মুক্ত হয় তার উদর। তাকে টেনে নিয়ে যাওয়া সেই ক্ষিপ্ত পুরুষ সেই দৃশ্য দেখতেই তার রাগের পরিধি আরও কয়েক গুণ বেড়ে যায়। সে সাথে সাথে অগ্নিদৃষ্টি মেলে চারিদিকের গার্ডসদের দিকে একবার তাকায়। সবাই ইতিমধ্যে তার ভয়ে নিজের দৃষ্টি নত করে ফেলেছে। ক্ষিপ্ত পুরুষ এবার নিজের পায়ের বেগ বাড়ায়।
আর্তনাদ্রত রমণীকে টেনে মুহূর্তে উপস্থিত হয় ব্যাকইয়ার্ডে। সবুজ ঘাসে আবৃত ব্যাকইয়ার্ডের একপাশে থাকা বিশাল হিজল গাছটার থোকায় থোকায় ঝুলে রয়েছে লাল রঙের হিজল ফুল। সেই হিজল গাছটার সাথে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে কয়েক যুবককে। সাদা শার্টটা তার সম্পূর্ণ রক্তে মাখামাখি হয়ে আছে। ক্লান্ত মাথাটা একপাশে হেলে নত করে রেখেছে। দূর হতে সেই যুবককে দেখতে পেয়ে রমণীর আর্তনাদ থেমে যায়। চোখে ফুটে ওঠে চরম অসাধ্য। ঘাড় কাত করে আকুতি দৃষ্টি মেলে তাকায় ক্ষিপ্ত পুরুষের পানে, কিন্তু সেই পুরুষের মনে সেই দৃষ্টি মায়ের সঞ্চার ঘটাতে পারে না। সে সেই রমণীর চোখে চোখ রেখে কাটকাট গলায় বলে ওঠে, ঘৃণা সহ্য করার ক্ষমতা আছে আমার, কিন্তু প্রতারণা সহ্য করতে পারবো না আমি। প্রতারণা করেছ তুমি, দুজনেই শাস্তি পাবে, প্রথমে ও। কতটুকু বলেই সেই পুরুষ গাছের সাথে বাঁধা যুবকের পানে চায়। অসহায় রমণীও ঘাড় ঘুরিয়ে সেই যুবকের দিকে তাকায়। আহত যুবক কারো উপস্থিতি টের পেয়েই মাথা সোজা করে সামনের দিকে তাকায়। তার দৃষ্টি মিলে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে থাকা সেই রমণীর সাথে। রমণীর চোখের অশ্রু দেখে সেই যুবকের বুকে পাহাড় ধসে পড়া সমান পীড়া অনুভব হয়। মনে মনে নিজেকে প্রশ্ন করে, মেয়েটা কার জন্য কাঁদছে? তার মতো অধমের জন্য কাঁদছে? এও কি সম্ভব? যুবকের বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস জানান দেয় যে এই মেয়েটাকে মুক্ত করতে না পারার আফসোস তার কখনো মিটবে না। টলমল চোখে তাকিয়ে থাকা মেয়েটা ক্রন্দনরত গলায় সেই যুবকের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে, তোমার কি খুব কষ্ট হচ্ছে? ক্ষতবিক্ষত শরীরটা আঘাতে জর্জরিত। পুরোটা শরীরের রন্ধ্রে রন্ধ্রে সেই আঘাতের বিষ ব্যথা অনুভূত হচ্ছে, কিন্তু এই ব্যথার স্থায়িত্ব যে বেশিক্ষণের না তা ভালো করেই জানে আহত যুবক। আর কিছুক্ষণের মধ্যেই তার মুক্তি মিলবে তা সে ভালো করেই জানে। অন্তত সে যেই দুঃসাহসিক কাজ করেছে তারপর তাকে বাঁচিয়ে রাখার কোনো সম্ভাবনা নেই। লোকমুখে বলা হয়ে থাকে যে মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসলে ঠিক 40 দিন আগ থেকে তার চারিদিকে আজরাইল ঘুরঘুর করতে থাকে। কথাটা অবশ্য সত্য না মিথ্যা তা জানা নেই সেই যুবকের। তবে রমণীর পাশে দাঁড়িয়ে থাকা সেই ক্ষিপ্ত পুরুষ গত 40 দিন ধরে চারিদিকে আজরাইলের মতোই ঘুরঘুর করেছে। আজ যেহেতু সেই 40 দিন পূরণ হয়েছে, তার মানে নিশ্চয়ই আজ তার শেষ দিন। মৃত্যু সন্নিকটে জেনেও মুখে আলতো হাসি নিয়ে সেই যুবক রমণীর দিকে তাকিয়ে বলে ওঠে, একটুও না, তুমি নিজের কান্না থামাও। যখনই মনে হবে এই পৃথিবীতে কেউ নেই তোমাকে ভালোবাসার, তখনই আমাকে মনে করবে। জেনে রেখো, আমি তোমাকে খুব ভালোবাসি। কতটুকু শেষ হতে না হতেই একটা বিকট শব্দ শোনা গেল। সামনে আহত দেহটা ঝাঁকি তুলতে তুলতে নিথর হয়ে শান্ত বনে গেল। কিন্তু শান্ত থাকতে পারল না রমণী। সে গগন বিদারী আর্তনাদ করে উঠল। একবার দুবার না, বেশ কয়েকবার চিৎকার করে সে সামনে এগিয়ে যেতে চাইল, কিন্তু সেই দানবীয় হাতজোড়া থেকে মুক্তি পেল না সে। রমণী কান্না করতে করতে ছুটে সেই লাশ নামক রক্তাক্ত দেহের দিকে এগিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। তার প্রমাণ হিসাবে সেই যুবকের খুনির হাতে অসংখ্য খামচির দাগ স্পষ্ট দেখা গেল। তবুও সে ক্ষিপ্ত পুরুষ নিজের জায়গায় অটল রইল। রমণী চিৎকার করে কাঁদতে থাকলো। যতক্ষণ না তার সম্পূর্ণ দেহ অসাড় হয়ে আসে ততক্ষণ। আধার কুহেলির বুকে হেলে পড়ল সে নিস্তেজ দেহ। শীতল প্রকৃতির মধ্যেও তিরতির করে ঘামতে থাকা দেহটা প্রচণ্ড রকমের ভীতি নিয়ে ঘুম থেকে জেগে উঠল। বাণী অনুভব করলো তার দু চোখ ভেজা। অতীতের এই বিষাক্ত খণ্ডাংশ আজও তাকে স্বপ্নরূপে তাড়া করে যাচ্ছে। ভীত বাণী নিজের দু চোখ মুছে নিয়ে পাশ ফিরে তাকায়। বিছানার এক কোণে উবুর হয়ে শুয়ে থাকা বন্নিকে দেখতেই তার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। হঠাৎই তার টনক নড়ে ওঠে। ব্যস্ত চোখে সে রুমের এক কোণে থাকা দেয়াল ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল ঘড়িতে সময় সকাল 10টা পেরিয়ে প্রায় 11টা ছুঁই ছুঁই। মুহূর্তেই বাণী অস্থির ভঙ্গিতে বিছানা ছেড়ে নামল। দ্রুত পায়ে সে বন্নিকে কোলে তুলে ডাকতে ডাকতে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে আনে। বন্নির ঘুম ততক্ষণে ভেঙে গিয়েছে। বাণী বন্নিকে বিছানার এক কোণে বসিয়ে তার হাতে একটা ছোট পাউরুটি এবং ওয়াটার পট ধরিয়ে দিয়ে নরম গলায় বলে, মা, তুমি 10 মিনিটসের মধ্যে ব্রেকফাস্টটা ফিনিশ করে ফেলো। মাম্মা ততক্ষণে আমাদের ব্যাগ গুছিয়ে নিচ্ছি। চোখের কথাটুকু বলেই বাণী একটা হ্যান্ড ক্যারি ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। বন্নি অসহায় চোখে পাউরুটির দিকে কিছুক্ষণ চেয়ে রইল। এরকম নাস্তা করা তার মোটেও অভ্যাস নেই, আর না তার নিজের হাতে কিছু খাওয়ার অভ্যাস আছে। কিন্তু সে মাম্মাকে প্রমিস করেছে যে সে মাম্মার সব কথা শুনে গুড গার্লের মতো চলবে। গুড গার্লরা নিশ্চয়ই কিছু নিয়ে অভিযোগ করে না, বন্নিও অভিযোগ করে না। সে নিজের আনাড়ি হাতে সেই এক টুকরো পাউরুটিতে একটা কামড় বসালো। পরপর শব্দ তুলে ওয়াটার পটের স্ট্রয়ের সাহায্যে কিছুটা পানি মুখে নিয়ে সেটা দ্বারা রুটিটাকে নরম করে চিবিয়ে খেলো। এরকম করে সে সম্পূর্ণ পাউরুটিটা খেয়ে শেষ করলো। বাণী ততক্ষণে ব্যাগ গুছিয়ে নিজের জামা বদলে তার উপর একটা কালো বোরখা পরে নিল। মেকআপ করে সম্পূর্ণ মুখটাও ঢেকে নিল। বন্নি উৎসুক দৃষ্টি মেলে দেখল সম্পূর্ণ দৃশ্যটা।
পর মুহূর্তে সে খিলখিলিয়ে হেসে বলে ওঠে, মাম্মাম তোমাকে একদম ব্যাটম্যানের মতো লাগছে। পাপা কখনো তোমাকে চিনতেই পারবে না। বাণীর ভয়ের তো হৃদয় মনে মনে দোয়া করে তাই যেন হয়। সে বন্নির উদ্দেশ্যে প্রশ্ন করে, তুমিও মাম্মার মতো রেডি হতে চাও মা? বন্নি চরম উৎসাহ নিয়ে মাথা নেড়ে হ্যাঁ জানায়। বাণী বন্নির জামা পরিবর্তন করে অন্য একটা ফ্রক পরিয়ে দেয়। তার সাথে মুখে মাস্ক পরিয়ে মাথায় বাচ্চাদের ছোট একটা হিজাবও পরিয়ে দেয়। হিজাব পরে বন্নি মহা আনন্দে আয়নায় বারবার ঘুরে ফিরে নিজেকে দেখতে ব্যস্ত হয়ে পড়ে। সেই সময় বাণী একটা কাগজ কলম নিয়ে ছোট একটা চিরকুট লিখে তা বিছানার একপাশে রেখে দেয়। অতঃপর এক হাতে হ্যান্ডব্যাগ এবং অপর হাতে বন্নির হাত ধরে সে দ্রুত সেই বাড়ি থেকে প্রস্থান করে। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। ভর দুপুর পেরিয়ে বিকেলের আগমনী লগ্ন তখন। পাহাড়তলির কোনো এক গলি পথে অতি সাবধানে হেঁটে যাচ্ছে এক মহিলা। অশান্ত দৃষ্টি মেলে সে বারবার আশেপাশে তাকাতে ব্যস্ত। রাস্তায় মানুষের সমাগম খুবই কম। 2 গলি পেরিয়ে একটা শুনশান গলির ইটের তৈরি একতলা একটা বাড়ির সামনে আসতেই সে দ্রুত বাড়ির সামনে থাকা একটা গাছের টবের মাটির ভেতর থেকে একটা চাবি বের করে নেয়। অতঃপর সেই চাবির সাহায্যে দরজার তালা খুলে সে ভিতরে প্রবেশ করে। একতলায় বাড়িটা 3 রুমের মেলবন্ধনে তৈরি। একটা বেডরুম, একটা বসার ঘর আর একটা রান্নাঘর মাত্র। বাড়িটা প্রথম দেখেই বোঝা যাবে যে এটা কোনো এক মধ্যবিত্ত পরিবারের বাড়ি। সুস্পষ্টভাবে বলতে গেলে বাড়িটা ভদ্রমহিলার ভাইয়ের বাসা। স্ত্রী অসুস্থ থাকায় তার ভাই 1 সপ্তাহের জন্য স্ত্রীর সমেত ঢাকায় গিয়েছে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। বাড়ির দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছে বোনের কাছে। তার বোন দায়িত্ব সম্পর্কে সচেতন। ভদ্রলোকের অনুপস্থিতিতে তার বাড়ির কোনো অযত্ন করেনি, তবে খুব সাংঘাতিক একটা কাজ করেছে সে। মায়ের খালি বাসে এনে এক রাতের জন্য আশ্রয় দিয়েছিল সাহায্যকাম্য এক রমণী এবং শিশুকে। ভদ্রমহিলার মন সেই পাষাণদের মতো কঠিন নয়। অসহায় রমণীর সেই সাহায্যের আর্তনাদ তার মনকে ঠিকই ছুঁয়েছে। তাই সামিল হয়েছে সে বাণীর পালিয়ে যাওয়ার এই পরিকল্পনায়। সবাই যখন বাণীকে খুঁজতে ব্যস্ত তখন অতি সুকৌশলে সে বন্নিকে নিয়ে পালিয়ে এসেছিল সেই নরকখানা থেকে। নিজের যথাসাধ্য চেষ্টা করেছে সে বাণীকে সাহায্য করার, যদিও সে ভালো করে জানে এই সাহায্যের পরিণাম ভয়াবহ হবে। তবুও সেই দুঃসাহসিক কাজটা করেছে। পেটের দায়ে নরকখানায় কাজ করে বলে নিজের মনুষ্যত্ব এখনো বিকিয়ে দেয়নি সে। ভদ্রমহিলার ভাবনা ভাঙে আচমকা কলিং বেলের শব্দে। মনে মনে সে কিছুটা অবাক হয়। এই সময় কে এলো? প্রশ্নের সমাহার মনে নিয়ে অসাবধানবশত সে কে এসেছে জানতে না চেয়েই দরজা খুলে দেয়। সাথে সাথেই তার হাত পা বরফের ন্যায় জমে যায়। সাক্ষাৎ যমদূত তার দ্বার প্রান্তে দাঁড়িয়ে। কিছু বুঝে ওঠার পূর্বেই সেই যমদূতের পদচারণ ঘটে ঘরের ভেতর। তার সাথে থাকা 2 জন পুরুষও দ্রুত গতিতে ঘরে ঢুকে। একজন সেই ভদ্রমহিলার মুখ চেপে ধরে এবং অপরজন দরজা আটকে দেয়। নীল শার্ট এবং কালো প্যান্ট পরিহিত পুরুষ অতি স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে চারিদিক দেখতে থাকে। আচমকা তার পা জোড়া থেমে যায় বেডরুমের দরজার সামনে এসে। খোলা দরজার বাহির হতে ভেতরটা স্পষ্ট দেখা যাচ্ছে। দাম্ভিক পুরুষ এগিয়ে যায় সেই রুমের ভেতর থাকা বেডের দিকে। বিছানার উপর এক কোণে রাখা বাণী এবং বন্নির পরিধেয় পোশাক। হিরণ শীতল হাত জোড়ার মুঠোয় বন্নির ছোট ফ্রকটা তুলে নেয়। পরম আবেশে সেই ফ্রকটায় চুমু খেয়ে সে বাণীর সাদা ওড়নাটা ফের তুলে নেয়। ওড়নাটা নাকের কাছে এনে সে চোখ বুঝে ফেলে। তার নাসারণ্ড চিড়ে অন্তরে যেন প্রবেশ করে খুব পরিচিত কোনো ঘ্রাণ, যেই ঘ্রাণকে গত 20 ঘন্টা ধরে তাড়া করে যাচ্ছে সে, কিন্তু খুঁজে পাওয়ার আগেই হারিয়ে ফেলছে। হিরণের চোখ গিয়ে ঠেকে বিছানার এক কোণে থাকা চিরকুটটার দিকে। সে হাতের ফ্রক এবং ওড়নাটা রেখে সে চিরকুটটা এবার তুলে নেয়। সাদা কাগজে কালো কালির সাহায্যে কিছুটা খারাপ বাংলা হাতের লেখাটুকু সে পড়ে নেয়। বন্দি খাঁচা থেকে একজোড়া পাখিকে মুক্ত হতে সাহায্য করে আপনি আমাকে জন্মের ঋণী বানিয়ে দিয়েছেন আফিফ আপা। এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আজীবন কৃতজ্ঞ থাকবো আমি। হিরণ ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে। বাণী যেন দিন দিন বোকামির মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এ কেমন অদ্ভুত বোকামি! হিরণ অস্ফুটে বলে ওঠে, দুর্বল ডানার পাখি নিজের সীমানা অতিক্রম করে উড়ে বেশি দূর যেতে পারে না। তোমাকে নিজের ঠিকানায় ফিরতে হবে। কথাটুকু বলেই হিরণ রুম থেকে বেরিয়ে বাসার বাহিরে যাওয়ার জন্য অগ্রসর হয়। তখনই পেছন থেকে একজন বলে ওঠে, এই মহিলার কি করব স্যার? হিরণ এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে শান্ত গলায় বলে, কেউ ক্ষমা পাবে না। পড়ন্ত বিকেল তখন। জানালার কার্নিশে মাথা ঠেকিয়ে ব্যস্ত স্টেশনের পানে চেয়ে রয়েছে বাণী। উপরে তাকে দেখে শান্ত মনে হলেও ভিতরে ভিতরে সে প্রচুর ভীত। পাহাড়তলি হতে সে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে সে প্রায় ঘন্টা 3 আগে। টিকিট কেটে প্রায় 3 ঘন্টা তার বসে থাকতে হয়েছে। এই 3 ঘন্টার ভেতর সে নিজের হাতের হিরের আংটি এবং গলার সোনার চেন বিক্রি করে বেশ ভালো পরিমাণের টাকার ব্যবস্থা করতে সক্ষম হয়েছে।
নতুন শহরে গিয়ে নতুন জীবন শুরু করতে হলে এই টাকাটুকুর খুব প্রয়োজন পড়বে তার। চট্টগ্রাম আন্তনগর ট্রেন ছাড়তে আর বেশিক্ষণ বাকি নেই। বাণী বাইরে থেকে দৃষ্টি সরিয়ে কোলে বসে থাকা মেয়ের দিকে তাকায়। বন্নি জানালা ভেদ করে স্টেশনের এক খেলনার দোকানের দিকে তাকিয়ে আছে। এই দৃশ্যটুকু দেখে বাণীর খুব মন খারাপ হয়। পালিয়ে আসার সময় সাথে করে বন্নির কোনো খেলনা নিয়ে আসা হয়নি। বাচ্চা মেয়েটা অলরেডি বাণীর কারণে যথেষ্ট কম্প্রোমাইজ করছে। মা হিসেবে মেয়ের এইটুকু অব্যক্ত শখ কি বাণী পূরণ করতে পারবে না? বন্নির জায়গায় অন্য কোনো বাচ্চা হলে হয়তো এতক্ষণে কেঁদে সব মাথায় তুলে ফেলতো। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে বাণী বন্নিকে কোলে নিয়ে উঠে দাঁড়ায়। অতি সাবধানে ব্যাগটাও সাথে তুলে নেয়। যে দিনকাল চোখের সামনে থেকেই এখন ব্যাগ চুরি হয়ে যায়। সেখানে একা ট্রেনে ব্যাগ রেখে যাওয়ায় প্রশ্নই ওঠে না। ট্রেন ছেড়ে নেমে 15-20 কদম হেঁটে খেলনার দোকানের সামনে এসে দাঁড়ায় বাণী। কোমল সুরে মেয়েকে প্রশ্ন করে, কোনটা নিতে চাও মা? মায়ের এই সামান্য আশকারা পেয়ে বনি উৎফুল্ল অনুভব করে। সে দাঁত বের করে হেসে বলে ওঠে, আমি পাপার মতো ব্ল্যাক সুইটার চাই। বাণী মুখের হাসি মিলিয়ে যায়। শুটার দ্বারা যে তার মেয়ে গান চেয়েছে তা বুঝতে বাকি নেই তার। মেয়েটার কি নিজের পাপার ওই মরণাস্ত্র এতই পছন্দের? এই ভাবনা মনে উকি দিতেই ভয় হয় বাণীর। তবুও মেয়ের এই সামান্য ইচ্ছাটা অপূর্ণ রাখে না সে। একটা কালো খেলনা রিভলভার কিনে দেয়। খেলনা কিনে ট্রেনের দিকে এগোতে নিলেই বাণীর দৃষ্টি স্থির হয় দূরে ভিড়ের মধ্যে বিচ্ছিন্ন অবস্থায় ঘুরে বেড়ানো একদল শিকারীর দিকে। মুহূর্তেই বাণীর শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে যায়। তার দৃষ্টি অনুসরণ করেও বন্যীয় ভিড়ের দিকে ভালো করে তাকায়। সাথে সাথে সে হাস্যোজ্জ্বল মুখে পাপা বলে চিৎকার করতে নিলেই বাণী তার মুখ চেপে ধরে দ্রুত উল্টে ফিরে দৌড়াতে শুরু করে। ভুলেও সে পিছনে ফিরে তাকায় না। এলোমেলো পায়ে দৌড়াতে দৌড়াতে সে প্ল্যাটফর্ম ছেড়ে সমতল মাটিতে নেমে আসে। এক বাচ্চা এবং ব্যাগ সাথে নিয়ে রেল লাইন ধরে দৌড়ে পার হতে তার বেশ বেগ পোহাতে হয়। দৌড়ের সময় বাতাসের বেগে তার মুখের মেকআপটাও সরে যায়, তবুও সে থামে না। রেল লাইন ক্রস করে এক নীরব রাস্তার কাছাকাছি আসতে সে দেখে রাস্তার ধারে এক বিশাল কালো রঙের জিপ গাড়ি দাঁড়িয়ে আছে। বাণী আর কিছু ভাবতে পারে না। এখান থেকে দ্রুত প্রস্থান করতে হলে তার কোনো যানবাহনের প্রয়োজন। তাই সে দেরি না করে ধূপ করে সেই জিপ কারের পেছনের এক দরজা খুলে বিনা অনুমতিতে মেয়ে সহ সেই গাড়িতে উঠে বসে দরজা টেনে আটকে দেয়। শিকারী দল হতে রক্ষা পেয়েছে ভেবে যেই না বাণী স্বস্তির নিঃশ্বাস ফেলতে নেবে তখনই সে দেখে জিপ গাড়ি ভর্তি একদল যুবক বিস্ফোরিত দৃষ্টি মেলে তার দিকে তাকিয়ে রয়েছে। আগন্তুক এই নারীর অসময়ের বৃষ্টির মতো আগমনে তারা বিরক্ত না ভীত তা বোঝার সময় হলো না। তার আগেই সেই যুবক দল রিভলভার বের করে বাণীর দিকে তাক করে। বাণীর চোখের দৃষ্টি তখন ভয়াবহ করুন। এক বিপদ ছেড়ে পালিয়ে এসে কি নতুন বিপদে পড়ল সে। বাণীর ভাবনার মাঝেই তার কোলে থাকা বন্নি তাকে আড়াল করে নিজের হাতে থাকা খেলনা রিভলভার সেই যুবক দলের দিকে তাক করে চিকন স্বরে ধমকে বলে ওঠে, সারেন্ডার। কালো বোরকা পরিহিত নারী এবং ফ্রক ও কালো হিজাব পরিহিত বাচ্চা মেয়েটার দিকে বিস্ফোরিত নয়নে চেয়ে রইল 5 জোড়া চোখ। ছোট মেয়েটা নিজের সরু চোখ দুটো গরম করে তাকিয়ে আছে বন্দুকধারী 5 যুবকের দিকে। ভাবখানা এমন যেন চোখ দিয়ে এই যুবক দলকে ভস্ম করে দিবে সে। বাণী এহেন পরিস্থিতি দেখে ভয় পায়। দুহাতে মেয়েকে আগলে আর একটু নিজের সাথে মিশিয়ে নেওয়ার প্রচেষ্টায় মত্ত সে। ভীতস্বরে সেই যুবক দলের উদ্দেশ্যে বলে ওঠে, সরি, আমরা চলে যাচ্ছি। বলেই সে এক হাতে কোনো মতে গাড়ির দরজা খুলে বন্নিকে কোলে নিয়ে নেমে যায়। মনে মনে আওড়াচ্ছে সে বিপদ হতে রক্ষা পাওয়ার দোয়া। কিন্তু বিপদ হতে রক্ষা পেলেও সে রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা সুটামদেহী পুরুষের দৃষ্টি হতে রক্ষা পায় না। মেকআপ সরে যাওয়ার ফলে তার উন্মুক্ত মুখশ্রী স্পষ্ট দেখা যাচ্ছে। সেই মুখ পানে অদ্ভুত দৃষ্টি মেলে তাকিয়ে রয়েছে সেই পুরুষ। বাণীর মুখ তখন ভয়াবহ কালো। গলাটা একদম শুকিয়ে যেন খারাপূর্ণ ভূমির ন্যায় এক বিন্দু পানির অপেক্ষায় তড়পাচ্ছে। সারা মুখ জুড়ে ছড়িয়ে পড়েছে ভীতিপ্রবণ অবস্থা। বাঘের খাঁচা থেকে পালিয়ে কিনা শেষমেশ সিংহের গুহার মুখে এসে তাকেই ধরা পড়তে হলো। নির্জন রাস্তাটা বিনা বাধায় ক্রস করে দুর্জয় জিপ গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা বাণীর মুখোমুখি এসে থামে। এক মুহূর্তে বাণীর পানে চেয়ে থেকে দৃষ্টি সরিয়ে তাকায় বাণীর কোলে থাকা বাচ্চা মেয়েটার দিকে। মুহূর্তেই তার বিচক্ষণ দৃষ্টি গোলগাল মুখশ্রীর বাচ্চা মেয়েটার মুখের আদলের সাথে পরিচিত কোনো এক চেহারার খুব মিল খুঁজে পায়। মনে মনে নিশ্চিত হয় বাচ্চাটার বাণীর নিজেরই। বাণীর কিশোরী বয়সের চেহারার অনেকটাই প্রতিচ্ছবি এই শিশুর মুখে ফুটে উঠেছে। দুর্জয় কিছু বলবে তার পূর্বেই গাড়ির ভেতর হতে জানালা দিয়ে মাথা বের করে সাহেব বলে ওঠে, স্যার, এই মহিলা কোনো কথাবার্তা ছাড়া হুট করে এসে গাড়িতে উঠে বসেছিল। আই এম ড্যাম শিওর কোনো ঘাপলা তো অবশ্যই আছে। মহিলা কোনো স্পাই নয় তো? সাইফের বলা কথাটুকু শুনে দুর্জয় ভুরু কুচকে বাণীর পানে তাকায়। সাইফের কথার পিঠে নিজের মাকে ডিফেন্ড করে বন্নি বলে ওঠে, চুপ থাকো স্টুপিড আঙ্কেল, আমার মাম্মাম কোনো স্পাই না।
ছোট বাচ্চার মুখে এরকম কথা শুনে দুর্জয় অবাক হয় না। বাণী মেয়েকে চুপ থাকার ইশারা করে বলে ওঠে, বড়দের মাঝে কথা বলাটা ব্যাড ম্যানার্স মা। বন্নির সাথে সাথে চুপ হয়ে যায়, কিন্তু আর চোখে কটমট করে সাইফের দিকে তাকিয়ে থাকে। সাইফ সেই দৃষ্টি অনুসরণ করে পাল্টা রেগে বলে ওঠে, স্যার, এই মহিলার কথা জানি না, কিন্তু এই বাচ্চা শিওর কোনো ওয়েল ট্রেন্ড স্পাই। আপনি জানেন না এই বাচ্চা আমাদের দিকে ওর হাতে থাকা রিভলভার তাক করেছিল। কি দুঃসাহস দেখেছেন? সাইফের কথায় দুর্জয় বিরক্ত হয়। সে সাইফের কথায় পাত্তা না দিয়ে ক্ষীণস্বরে বাণীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে, এখানে কি করছো? বাণী পাল্টা বলার মতো কোনো উত্তর খুঁজে পায় না, তাই সে নীরব রয়। তার এই নীরবতা দুর্জয়ের পছন্দ হয় না। এক প্রশ্ন দ্বিতীয়বার করা ওর পছন্দ নয়, তবুও সে ফের প্রশ্ন করে, তোমার স্বামী কোথায়? বাচ্চা নিয়ে একা এখানে কি করছো? বাণী শুষ্ক ঠোঁটজোড়া সামান্য ভিজিয়ে নিয়ে মনে মনে উত্তর সাজাতে থাকে। তখনই হঠাৎ তার দৃষ্টি স্থির হয় দূরে প্ল্যাটফর্ম ছেড়ে নেমে আসা হালকা ঘর্মাক্ত নীল শার্ট পরিহিত পুরুষের দিকে। কালো প্যান্টের সাথে ইন করে পরে থাকা শার্টটার হাত দুটো কোনোই পর্যন্ত গোটানো। মুখে মাস্ক পরে থাকলে ফলে তার মুখ অর্ধেকটা দেখা যাচ্ছে না, কিন্তু তার উন্মুক্ত বাজ পাখির ন্যায় চোখ জোড়া দেখতেই বাণীর বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। হারিয়ে ফেলল শব্দের সমারোহে সাজানো দুর্জয়ের জন্য উত্তরটা। উল্টো দিকশূন্য হয়ে সাহায্যের আবদার নিয়ে দুর্জয়ের এক হাত ধরে তীব্র উৎকণ্ঠা নিয়ে বলে ওঠে, সাহায্য করুন দয়া করে, এই মুহূর্তে এখান থেকে অন্য কোথাও নিয়ে চলুন। বাণীর এই অহেতুক আপনি সম্বোধন এবং অযাচিত স্পর্শ দুর্জয়কে বিরক্ত করে তোলে। তবুও সে সেটা প্রকাশ করে না, পাল্টা কোনো প্রশ্নও করে না, শুধু সামান্য মাথা নেড়ে বাণীকে বলে, গাড়িতে উঠে বসো। বাণী এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত নিজের মেকআপটা মুখের উপর ফেলে দেয়। অতঃপর পূর্বের জায়গায় সাইফের পাশে উঠে বসে। দুর্জয় সম্পূর্ণ দৃশ্যটা বিচক্ষণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে। বাণী সম্পর্কিত খুব গভীর কোনো ব্যাপার আছে যা তার অজানা, তা সে আজ করতে পারছে, কিন্তু আপাতত এই বিষয় নিয়ে সে প্রশ্ন করে না। একটা দীর্ঘশ্বাস ফেলে নীরবে গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসে গাড়ি স্টার্ট দেয়। হিরণের চোখের আড়ালে বাণী মেয়েসহ সেই শিকারপুরী হতে প্রস্থান করে। আয়তকার টেবিলের উপর থাকা একটা ছবির দিকে তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকিয়ে আছে লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফা। চোখে মুখে তার কাঠিন্য ভাব। টেবিলের অপর পাশে দুহাত পিঠের পিছনে ভাঁজ করে সোজা দাঁড়িয়ে থাকা দুর্জয় বলে ওঠে, 8 ঘন্টা অপেক্ষা করেছি স্যার, কিন্তু এই লোকের দেখা পাইনি। জুলফিকার মুস্তফার কপালে চিন্তার ছাপ থেকে যায়। তিনি কিছুটা চিন্তিত গলায় বলে ওঠে, বিশ্বস্ত সূত্র মতে তো ওরা খুব সকাল সকালই স্টেশনে এসে পৌঁছানোর কথা, কিন্তু ও পৌঁছালো না কেন বলো তো? ভুলেও আমাদের ফাঁদে এটা তো আজ করতে পারেনি তো? দুর্জয় আশ্বস্ত করে বলে ওঠে, আমার তা মনে হয় না স্যার, হয়তো অন্য কোনো কারণেও ও আজ প্ল্যাটফর্মের দোকান খুলে বসেনি। তবে চিন্তা করবেন না, লেফটেন্যান্ট প্রত্যয় এবং সাদাত সেখানে আছে, নজর রাখছে। দেখা মাত্রই সুকৌশলে ওকে আটক করে নিয়ে আসবে। জুলফিকার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সেটাই আমার আশা দুর্জয়। আমাদের হাতে কেবল একটাই ক্লু আছে এই মুহূর্তে, তা হলো এই লোক মোর্শেদ। ওকে ধরলেই একমাত্র এই কেসের আরও গভীর প্রবেশে সুযোগ পাবো আমরা। ওর ধরা পড়ার খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ না করুক যদি আবার এইরকম কোনো জঙ্গি হামলা ঘটে। দুর্জয়ের মুখ মুহূর্তেই শক্ত হয়ে আসে। সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি এক মুহূর্তের জন্য ভুলে নিছে, যেই রাতে সম্পূর্ণ দেশ সাক্ষী হয়েছিল অনাকাঙ্ক্ষিত এক নারকীয় হত্যাযজ্ঞের। দেশি বিদেশি সকল গণমাধ্যমে প্রচার হচ্ছিল কেবল একটি শিরোনাম, এ ম্যাসিভ অ্যাটাক অন এভারভিউ রেস্টুরেন্ট অব ঢাকা, 46 পিপল আর টেকেন অ্যাজ হোস্টেজেস। সেই রক্তাক্ত জিম্মি সংকটের অবসান ঘটে নিরাপরাধ 27 জন মানুষের প্রাণ কেড়ে নিয়ে। যারা বেঁচে গিয়েছিল তারা সকলে বয়ে বেড়াচ্ছে সেই ভয়াবহ রাতের ধ্বংসলীলার স্মৃতি। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হয় এক নতুন শিরোনাম, এ লং স্লাউটার্ড নাইট এন্ডেড উইথ 27 হোস্টেজেস কিল্ড ইন অ্যাটাক অন বনানীস এভারভিউ রেস্টুরেন্ট। গত 6 মাস ধরে যে ঘটনা সামরিক বাহিনীর ঘুম হারাম করে দিয়েছে, সেই ঘটনার পেছনে আসল হোতাকে তা জানা পর্যন্ত শান্তি পাবে না দুর্জয়। দুর্জয় শান্ত গলায় বলে ওঠে, নেকড়ের মতো মূল পরিকল্পনাকারীকে তাড়া করে বেড়াবো স্যার। ওই হামলার সাথে জড়িত সকলকে খুঁজে বের করব। আমার দেশের মাটি হতে ওদের নিশ্চিহ্ন না করে আমি দম নেব না। রেসিডেন্সিয়াল এরিয়ার চারপাশটা কৌতূহলী দৃষ্টি মেলে দেখতে ব্যস্ত বাণী। বিগত সময়ে সে এতটুকু বুঝতে সক্ষম হয়েছে যে দুর্জয় এখন সামরিক বাহিনীর অধীনে কর্মরত।
তার সামনে দাঁড়িয়ে রয়েছে সুঠামদেহী 5 জন যুবক, যাদের সকলের দৃষ্টি আপাতত সরু চোখে তাকিয়ে থাকা বন্নির দিকে নিবদ্ধ। সাইফ বাচ্চা মেয়েটা সে সরু দৃষ্টি দেখে বিরক্ত হয়। এভাবেই তার বাচ্চা কাচ্চা পছন্দ না। এদেরকে তার জলজান্ত ক্যাসেট ছাড়া আর কিছুই মনে হয় না। তবুও পুরো রাস্তা সেই বিরক্তিকর বাচ্চাটাকে নিজের পাশে সহ্য করেছে। তার ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা রাফি অনেক কিছু ভাবতে ব্যস্ত। এই মহিলার সাথে তাদের মেজরের কি সম্পর্ক? বাই এনি চান্স এই মহিলা মেজরের এক্স নয় তো, যার বাচ্চার বাবা হতে গিয়ে শেষ পর্যন্ত মেজর মামা হয়ে গেল? নিজের এই অদ্ভুত ভাবনার প্রতি বেশ বিরক্ত হয় রাফি। এটা কিভাবে সম্ভব? এরকম কিছু হলে মেজর নিশ্চয়ই এই মহিলার সাহায্য করত না। তাদের আপন মনের ভাবনার ভিড়ের ইতি ঘটে ইউনিফর্ম পরিহিত দুর্জয়ের আগমনে। দুর্জয়কে এগিয়ে আসতে দেখেই বাণীর সাথে সাথে নিজের দৃষ্টি নত করে ফেলে। দুর্জয়ের সামনে এসে কোনো ভনিতা না করে স্পষ্ট গলায় বলে, আই নিড টু টক টু ইউ বানি। সকলের সামনে দুর্জয়ের এখনো নিঃসংকোচ কথাটা কি আবদার ছিল না আদেশ, তা বাণীর বোধগম্য হলো না। সে নীরবে মাথা নেড়ে এগোতে নিলেই দুর্জয় বলে ওঠে, একা কথা বলতে চাচ্ছি। কোনো সমস্যা না থাকলে বনিকে ওদের কাছে রাখতে পারো। আই এম শিওর দে উইল হ্যাভ এ গুড টাইম টুগেদার। দুর্জয়ের কথা শুনে বাণী এক পলক মেয়ের দিকে তাকায় অনুমতির আশায়। বন্যি অনেকটা ভাবলেশীন ভঙ্গিতে বলে ওঠে, ডোন্ট ওয়ারি মাম্মা, আই ক্যান টেক কেয়ার অফ মাইসেলফ। বন্যির কথা শুনে সাইফ সহ বাকি 4 জন লেফটেন্যান্ট বিষম খায়। জুনায়েদ সামান্য হেসে বলে, পাকনি খুব। জুনায়েদের এই সম্বোধন বন্যির পছন্দ হয় না। পাক নিয়ে আবার কেমন ডাক? কই, তার মাম্মা পাপা তো কখনো তাকে এসব অদ্ভুত নামে ডাকে না। দুর্জয় বন্যির মাথায় আলতো হাত বুলিয়ে দিয়ে বাণীর সাথে হেঁটে অন্যদিকে চলে যায়। সাথে সাথে সাইফ হাঁটু গেড়ে বন্যির সামনে বসে বলে, এই যে কিড্ডো, বড়দের দিকে চোখ রাঙানো কিন্তু খুব খারাপ কাজ। আর আমাকে স্টুপিড বলেছো কোন সাহসে? আমাকে দেখে তোমার স্টুপিড মনে হয়? বন্যির ঠোঁট উল্টে কিছুক্ষণ সাইফের দিকে তাকিয়ে থেকে জবাব দেয়, আই ওয়াজ রং। তুমি দেখতে মার্বেল সিনেমার একটা ক্যারেক্টারের মতো। মার্বেল সিনেমার নাম শুনে সাইফের বিরক্তিকর মুখে সামান্য হাসি ফুটে ওঠে। বাচ্চাটাকে সে যতটা বিরক্তিকর ভেবেছিল ততটা বিরক্তিকর নয়। কার্টুন ফ্যান হওয়ার বয়সে মেয়েটা মার্বেল সিনেমার ফ্যান। বাচ্চাটার চয়েস ভালো বলতে হয়। সাইফ প্রচুর আগ্রহ নিয়ে প্রশ্ন করে, কোন ক্যারেক্টারের মতো দেখতে আমি? বন্যির ছোট ছোট দাঁতগুলো বের করে হেসে জবাব দেয়, দ্য অ্যামেজিং স্পাইডারম্যান 2 এর ক্যারেক্টারের হ্যারি ও সবনের মতো। সাথে সাথেই সাইফের মুখটা চুপসে যাওয়া বেলুনের মতো হয়ে যায়। পেছন থেকে ভেসে আসে রাফি, জুনায়েদ, ফারদিন ও রিদানের হাসির শব্দ। সাইফ বিরস মুখে অন্যদিকে ফিরে বলে ওঠে, আমার পাপা কোনো ভিলেন না, শি ইজ আ হিরো। সাইফের বিরস মুখে বলা কথাটা বন্যির কর্ণগোচর হয় না। সে সাথে সাথে জ্বলে ওঠে সাইফের পেশিবহুল হাতে নিজের ছোট ছোট দুহাত দ্বারা খামচি বসায়। সাইফ মৃদু চিৎকার করে নিজের হাত সরিয়ে নিতেই বন্যি তাকে ভেঙচি কেটে বলে ওঠে, শালা, তোর বাপ হ্যারি ওসবর্ন। ফারদিন সাইফকে সচেতন করে ফিসফিসিয়ে বলে ওঠে, মেয়েরা বাবার বিষয়ে খুব সেনসিটিভ হয়, স্টে সেভ। গধূলি লগ্নে সবুজ ঘাসের বুকে একটা বিশাল গাছের নিচে এসে দাঁড়ায় বাণী ও দুর্জয়। এখান থেকে অবশ্য দূরে 5 জন সামরিক সদস্যের সাথে দাঁড়িয়ে থাকা বন্যিকে স্পষ্ট দেখা যাচ্ছে। বাণী সেদিকে তাকিয়ে রয় এক দৃষ্টিতে। দুর্জয় নীরবতা ভেঙে প্রশ্ন করে, তোমার ফ্যামিলি কোথায়? বাণী দৃষ্টি ফেরায় না। সে অন্য পানে চেয়ে থেকেই শান্ত গলায় পাল্টা প্রশ্ন করে, ফ্যামিলি দ্বারা কাকে বোঝাতে চাইছেন? বনির বাবা। বাণী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, চট্টগ্রামে আছে। দুপুরের সেই ইনসিডেন্টটা এক্সপ্লেইন করো। বাণী এবার দৃষ্টি নত করে বলে, আমি আর বন্দি ঢাকায় ফিরছিলাম। বন্দির ট্রেনে ট্রাভেল করার খুব ইচ্ছা ছিল। ওর পাপা কিছু জরুরি কাজ থাকায় আমাদের ট্রেনে তুলে দিয়ে চলে যায়। তখনই সেদিনকার সেই ছিনতাইকারীদের আমি ট্রেনে দেখতে পাই। তাই ভয় পেয়ে মেয়েকে নিয়ে ট্রেন থেকে নেমে পড়ি। স্টেশন প্ল্যাটফর্ম থেকে পালিয়ে এসে এখানে ওই জিপ গাড়ি দেখতে পাই। কিছু না ভেবে উঠে পড়ি। বাণীর সাজিয়ে বলা অতি সুন্দর মিথ্যাটা দুর্জয় মনোযোগ দিয়ে শুনে। এরকম অবিশ্বাস্যকর একটা বর্ণনা এসে বিন্দুমাত্র সত্যতার ছোঁয়া খুঁজে পায় না। তবুও সে পাল্টা আর কোনো প্রশ্ন করে না। এর থেকে বেশি আগ্রহ দেখানোটা সমীচীন হবে না। আর নিজের সীমা লঙ্ঘন করা দুর্জয়ের স্বভাব বহির্ভূত কাজ। বাণী সামান্য গলা ছেড়ে বলে ওঠে, সেই মুহূর্তে আমাদের ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য ধন্যবাদ। আমরা নিজেরাই চলে যেতে পারবো এখন। দুর্জয় সরু চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আমি একজন নিরাপত্তা কর্মীকে বলে দিব, যেখানে যেতে চাও পৌঁছে দিয়ে আসবে।
বানি আর কোনো কথা বলে না এই বিষয়ে। সে উল্টো ফিরে বন্নির দিকে ধীর পায়ে এগিয়ে যেতে শুরু করে। দুর্জয় তার যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে রয়। তার চোখের সামনে ভেসে ওঠে অতীতের অপ্রয়োজনীয় এক দৃশ্য। অতি মনোযোগী ফার্স্ট বেঞ্চের দুর্জয় ক্লাসে বসে স্যারের লেকচার নোট করতে ব্যস্ত। আচমকা বেখেয়ালি বশত তার দৃষ্টি গিয়ে ঠেকে তার ঠিক পাশের সারিতেই ফার্স্ট বেঞ্চে বসে টেবিলে মাথা এলিয়ে রাখা মেয়েটার দিকে। ক্লাসের সব থেকে অমনোযোগী ব্যাক বেঞ্চার স্টুডেন্টটা যে গত 2-1 মাস ধরে সামনের সিটে সবার আগে এসে জায়গা দখল করে বসছে তার দুর্জয়ের দৃষ্টি এড়ায়নি। তা নিয়ে অবশ্য তার কোনো সমস্যা নেই। তার সমস্যা হলে চরম অমনোযোগী মেয়েটা সারাক্ষণ তার দিকে একধানে তাকিয়ে থাকে। বিষয়টা দুর্জয়ের জন্য বেশ অস্বস্তিকর বটে। তবুও সে যেচে এই ব্যাপারে কখনো কথা বলতে চায় না। তার একটাই কারণ, যেন মেয়েটা কোনো সুযোগ না পায়। দুর্জয়ের অস্বস্তি আরও বাড়িয়ে দিতেই হয়তো মেয়েটা আচমকা টেবিল হতে মাথা তুলে সবার অগোচরে একটা ফ্লাইং কিক ছুঁড়ে মারে। বাণীর এহেন কাণ্ডে দুর্জয় বিষম খায়। পর মুহূর্তে বাণীর 32 পাটির দাঁত বের করা হাসি দেখে তার বিষম রাগে পরিণত হয়। তার মন চাইছে এই মুহূর্তে গিয়ে মেয়ের নামে প্রিচিংয়ের মামলা ঢুকতে, কিন্তু আফসোস এহেন অভিযোগ শুনলে পুলিশ সমাজ তার উপর হাসবে। অতীতের পৃষ্ঠা উল্টে বর্তমানে ফিরে আসে দুর্জয়। সেই চরম অসভ্য আর বেহায়া মেয়েটাই কিনা এখন সারাক্ষণ নিজের চোখ নত করে চলে। কারো স্ত্রী এবং এক সন্তানের মা হওয়ার ফলেই কি বাণীর মধ্যে এখনও পরিবর্তন এসেছে কে জানে। রাত্রি তখন 7টা। বাণী বন্নিকে কোলে নিয়ে একটা ক্যাব বুকিং দোকানের সামনে দাঁড়িয়ে ভাড়া ঠিক করছে। দুর্জয়ের পাঠানো সেই নিরাপত্তা কর্মী তাকে তার কথা মতো একটা বাড়ির সামনে এনে ড্রপ করে দিয়ে যায়। সেখান থেকেই বাণী খুব সতর্কতার সহিত সোজা এখানে এসে পৌঁছায়। সে চাইলেই সে নিরাপত্তা কর্মী কেবলে সোজা এখানে এসে নামতে পারত, কিন্তু সে দুর্জয়কে নিজের ব্যক্তিগত ব্যাপারে মোটেও জড়াতে চাইছে না। তার ব্যক্তিগত ব্যাপারে জড়ানো মানেই দুর্জয়ের বিপদ। সে সামান্য বিপদের রিস্কটুকু নিতেও রাজি না বাণী। ভাড়া ঠিক করেই রানী নির্ধারিত ক্যাবের দিকে এগিয়ে যেতে নিলেই ল্যাম্পপোস্টের আলোয় রাস্তার একটা পুরুষের অভাব দেখতে পায়। বাণীর পা জোড়া আপনা আপনি থমকে যায়। নিজের নত দৃষ্টিটা ধীরে ধীরে উঁচু করে সে পুরুষের মুখপানে চায়। মুহূর্তেই তার এক হাতের মুষ্টিতে আবদ্ধ ব্যাগটা কিছুটা শব্দ তুলে রাস্তায় পড়ে যায়। নেকাবের আড়ালে ঢাকা তার মুখটা ভয় একটুখানি হয়ে যায়। সম্পূর্ণ চিত্ত অসার অনুভূত হয়। বাণীর অসার শরীরের হাতের বাঁধন আলগা হয়ে আসতে নিলেই বন্নি তার কাঁধে গুজে রাখা মুখ তুলে সামনে ফিরে তাকায়। সাথে সাথে সে প্রফুল্ল গলায় চিৎকার করে ওঠে, পাপা। মেয়ে দুহাত বাড়িয়ে দিতেই হিরণ নিঃশব্দে মেয়েকে নিজের কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে নিল। বাণীর এক হাতের কবজি ধরে অতি থমথমে স্বরে বলল, গেম ওভার, এখন চলো। বাণীর সম্পূর্ণ চিত্ত প্রবল ভয়ে শীতল হয়ে আসে। নেকাবের ভেতর একটুখানি নিঃশ্বাসের জন্য সে হাসফাস করছে প্রবল। ঘোলাটে চোখ জোড়ার সামনে সব আচানক ঝাপসা হয়ে আসে। নিস্তেজ শরীরটা চেতনাশূন্য হতেই তা সামনের দিকে ভিড়ে।